হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। আমি আশা রাখছি যে যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। 1 কাপ দুধ চা খেয়ে এনেছি ধোঁয়া ওঠা। এটা হচ্ছে ঈদের দিনের শ্যুট আর কি। তো বেশ অনেক দিন পর বলা যায় আমি আয়েশ করে একটু চা খাচ্ছি, খুব ভালো লাগছিল নিজের কাছে। তো চাটা খাওয়ার পর ভাবলাম একটা পার্সেল ছিল আমার দারাজ থেকে, অনেক দিন আগেই আমি এটা অর্ডার দিয়েছিলাম, প্রায় 1 মাস পর গিয়ে আমার হাতে এসেছে। দারাজে কিন্তু চায়না থেকে প্রোডাক্ট আনানো যায়, অর্ডার দিলে চলে আসে, তবে বেশ অনেক দিন সময় লাগে। যেমন আমারটা প্রায় 1 মাস সময় নিয়ে তারপরে পার্সেলটা এসেছে। তো দারাজ থেকে মোটমাট 172 টাকা দিয়ে এই জিনিসটা আমি অর্ডার দিলাম। আর প্যাকেজিংটা এত বেশি ভালো ছিল, তো যেহেতু এটা কাচের জিনিস ছিল, আমি যখন ডেলিভারি ম্যান থেকে আমি নিচ্ছিলাম তখনই আমি একটু ছিঁড়ে টিড়ে দেন প্যাকেজিংটা দেখলাম ঠিক আছে কিনা, মানে আমার প্রোডাক্টটা মোটামুটি ঠিক আছে কিনা আমি সেটাই যাচাই করলাম। তো না ঠিক ছিল, তো পরে ভাবলাম এত কিউট একটা জিনিস এত কম দামে কিনেছি, আমার আপুদের সাথে কেন না শেয়ার করব না। তো ভাবলাম একটু শেয়ার করে ফেলে। কিউট একটা চামচ কিনেছি আমি, এই একটা চামচের দামই হচ্ছে 172 টাকা আর কি, ক্যাশ অন ডেলিভারি সহ আর কি। আর ডেলিভারি চার্জটা ফ্রি ছিল, যার কারণে আমার কোনো কস্ট লাগেনি, খালি চামচটার প্রাইস ছিল 169 টাকা মনে হয় এরকম হবে। আর 10 টাকা তো ক্যাশ অন ডেলিভারির জন্য ওরা ক্যাশব্যাকটা কেটে নেয়। তো 172 টাকা এরকম পড়েছে এই চামচটা। তো আমি হাতের মাপ দিয়ে আবার দেখিয়ে দিয়েছি, এত কিউট আমি কি বলবো। পিছনেও হচ্ছে একটু নকশা করা আছে চামচটার, হোয়াইট হওয়ার কারণে ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছিল না। তো আমার কাছে কিন্তু বেশ লেগেছে, 172 টাকা দিয়ে কিউট একটা জিনিস দারাজ থেকে কিনলাম। বলতে পারেন কিচেনের আইটেম কেনাকাটা করতে বা সংসারের যে কোনো জিনিস কেনাকাটা করতে পারলে অনেক বেশি শান্তি লাগে। তো চা নাস্তা খাওয়ার পর গিয়ে দেন হচ্ছে আমার হাজব্যান্ড সহ একটু ঈদের দিনের ব্লগ যেহেতু এটা, তো আমি তাড়াহুড়া করেই হচ্ছে বেড সেট এসে সব চেঞ্জ করে নিচ্ছি। ঈদের আগের দিন যেহেতু আমার ডাইনিং টেবিল এবং লিভিং রুম সব কিছু মিলিয়ে একটু মানে ঝামেলা গিয়েছে, আরও মনটাও খারাপ ছিল, সংসারের কাজে হাত উঠছিল না। তো ভাবলাম যেহেতু মন ফুরফুরা, আমার মাস্টার বেডরুম সেকেন্ড বেডরুমের বেডগুলা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলি। আর ঈদের দিনটা এবার আমার এত ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে, আমার নিজের হাজব্যান্ডকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর ঈদ পালন করেছি এবারে। তো এইবারের ঈদটা আমার জন্য অনেক বেশি মানে বেস্ট ছিল বলা যায়। তো সুখের এই দিনটা, আনন্দকর এই দিনটা ভাবলাম ক্যামেরাবন্দি করে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, আমার চ্যানেলের মধ্যেই শেয়ার করে রাখি, তাহলে হয়তো আমি একটা সময় এগুলো দেখতে পারবো। তো কথা বলতে বলতেই কিন্তু আমি আমার মাস্টার বেডরুমটা গুছিয়ে ফেলছি। আর হ্যাঁ, আমি কিন্তু ঈদের ব্লগ হতে একদম নববর্ষ পর্যন্ত এই ব্লগটা আমি রেখেছি। তো একটু একটু করে ক্যাপচার করেছি, মেহমানদারি বলেন, ঘোরাঘুরি বলেন, সব কিছু মিলিয়ে ওভারঅল আমার আজকের এই ভিডিওটা। সেই সাথে হচ্ছে আমার মানে ঈদের দিন আমি কি কি রান্নাবান্না করেছি সেগুলাও থাকছে। সেই সাথে নববর্ষ যেহেতু বাংলা সংস্কৃতির একটা ঐতিহ্য, তো সবসময় আমি চেষ্টা করি, আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে ভর্তা ভাত, পান্তা ভাত এগুলা। তো তার জন্যই হচ্ছে নববর্ষ উপলক্ষে টুকটাক অনেক রকমের ভর্তা বাঙালিয়ানাভাবে আয়োজন করেছি। সেই সাথে হচ্ছে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়বো আজকে। তো সব কিছু মিলে ওভারঅল আমার আজকের এই ভিডিওটা আশা করছি ভালো লাগতে পারে। আর নববর্ষ আর ঈদকে ঘিরেই মূলত আমি আমার মাস্টার বেডরুমের বেড সেটটা ওইভাবে বিছিয়েছি, লাল হলুদ সাদা কালো এসব কম্বিনেশনে হচ্ছে আমি আমার বেডরুমটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই বেড সেটটা না মানে নামানোর সাথে সাথে আমার মেয়েটা পানি ফেলে দিয়েছিল, তো রাতে যেহেতু বিছাবো বলে আর বিছানো হয়নি। তো পানি ফেলে দেওয়ার কারণে দেখা গিয়েছে কি দাগ দাগ হয়ে গিয়েছে, বোটে রাখার কারণে আমি আর মেলে দিতে ভুলে গিয়েছি। তো কেমন জানি লাগছিল আসলে বেড সেটটা দেখতে, আমার কাছে বেশ খারাপ লাগছিল।
তো আমার সাহেব বলছিল থাক কয়দিন বিছানো থাক, পরে উঠিয়ে ধুয়ে আবার তুলে রেখে দিও, যেহেতু এই বেডসেটগুলো আমার অনেক শখের। আর ওটা হচ্ছে নকশি কাঁথার স্টাইলের ছিল, আপনারা যারা দেখেছেন তো বুঝে গিয়েছেন। তো এরকম কাঁথা স্টিচের জিনিস আমার অনেক বেশি শখের। আর ওই বেডসেটটা হচ্ছে আমার বড় ননস আমাকে গিফট করেছিল বিয়ের পর পর। তো এগুলা যেহেতু এক একটা স্মৃতি শখ সব কিছু মিলে আমি তোলা রাখতেই পছন্দ করি। তো আবার হচ্ছে মাস্টার বেডরুমটা গুছানো হয়ে গিয়েছে, সেই সাথে লিভিং রুম ডাইনিং রুম তো আগেই আমি গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে সেকেন্ড বেডরুমে চলে এসেছি। সেকেন্ড বেডরুমের বেডটাও হচ্ছে আমি চেঞ্জ করে ফেলছি। এখানে হচ্ছে চেরি যে ব্লসমের ফুলগুলো থাকে, তো ওই ফুলের কম্বিনেশনে হচ্ছে আমার এই বেড সেটটা আর কি এত বেশি সুন্দর, কি বলবো। চেরি ব্লসমের যে ফুলগুলো থাকে না, এগুলো আমার এত বেশি ভালো লাগে। বিদেশে যারা থাকে তারা কিন্তু এই ফুলগুলা দেখতে যায়, এত বেশি সুন্দর লাগে তাদের ব্লগগুলো দেখলে আমার কাছে। জানি না কখনো যাওয়া হবে কি না, তবে স্বপ্ন দেখা ভালো, তাই না? ইনশাল্লাহ একদিন হয়তো বা পূরণ হয়ে যেতে পারে। তো এই বেডটা গুছিয়ে নিলাম খুব সিম্পলভাবে। সেই সাথে বেডের উপরের যে ওয়ালমেটগুলো আছে, ফ্লাওয়ার আছে, এগুলো একটু দেখছিলাম, একটু ঝাড়পোক করছি। সেই সাথে আমার এই মুনলাইটটা হচ্ছে আমি আমার সেকেন্ড বেডরুমের বেডের বিটের উপরেই রেখে থাকি। এত বেশি ভালো লাগে দেখতে, কি সুন্দর তাই না? আকাশের চাঁদটা আমার হাতে চলে এসেছে, এত বেশি ভালো লাগে দেখতে। হাতে নিলেই একটা প্রশান্তি জাগে। যাদের বাসায় আছে এই জিনিসটা তারা হয়তো বা আমার মতো এরকম খেলার ছলে ছলে দুষ্টুমি করেন এটা দিয়ে, তাই না? আর আমারটা তো খুবই ছোট, টেনিস বলের মতো। আসলে যেমন প্রাইস তেমন জিনিস, তাই তো। তো এখানে হচ্ছে মুনলাইট একটু দেখালাম যে লাইট টাইট ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আবার জায়গা মতো সেট করে দিলাম। আর এদিকে হচ্ছে আমার সেকেন্ড বেডরুমটাও গোছানো হয়ে গিয়েছে। মোটামুটি অনেকটা টাইম আমি আমার সংসারের পিছনে ইনভেস্ট করেছিলাম। আমি কি বলবো, ওই দিন এত বেশি গরম লাগছিল। তো বেডটা গুছাচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফ্যান ছাড়ছি, আবার বেডটা গুছাচ্ছি, আবার কিছুক্ষণ পরে ফ্যানটা ছাড়ছি, মানে গরমে পাগল হয়ে যাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে দেখতেই পারছেন বেডসেটের ফুলগুলো এত ছোট ছোট ফুল, আর প্রিন্টও এত বেশি ভালো লাগছিল। তো আমার ঘরের মধ্যে দেখা গিয়েছে কি সবুজ, ব্ল্যাক, লাল, মানে এই টাইপের কম্বিনেশনে আমি আমার মানে পুরো ঘরটাকে এবারে আমি সাজিয়ে নিয়েছি। যেহেতু নববর্ষ, তারপর হচ্ছে ঈদ, সব কিছু মিলিয়ে এবার ওইভাবেই আমি আমার ঘরের থিমটা রাখার চেষ্টা করেছি। ঘরের কাজকর্ম শেষ। আজকে তো আর আপা আসবে না, আপাকে ছুটি দিয়ে দিয়েছি। আপাকে বলেছি আপার বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় আসতে, একটু খাওয়া দাওয়া করাবো। আপা তো আর আসলোই না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি যেই রান্নাবান্না করব আজকে সেগুলার জোগাড় যন্ত্র করেই দেন তাড়াহুড়া করে হাত লাগিয়ে দিয়েছি রান্নাতে, মানে রান্না চাপিয়ে দিয়েছি। ঈদটা হচ্ছে এবারে আমার মা বাবা, আমার বোনদেরকে নিয়ে আমি আজকে করব আর কি, ঈদ উদযাপিত করব। তো তাড়াহুড়া করে রান্না বান্না সেরে নিচ্ছে। আজকের রান্নার আয়োজনে ছিল মানে ঈদ উপলক্ষে আমি রান্না করছি, যেহেতু আমার বাবাও আসবে। আমার বাবা গরুর গোশ খেতে এত বেশি পছন্দ করে, তো গরুর গোশ রান্না করব। সেই সাথে হচ্ছে আমার বোনের আবার রোস্ট খেতে পছন্দ করে। তারপর হচ্ছে আমার মা আবার এরকম গলদা চিংড়ি ভুনা হলে আর কিছু লাগে না, তো বাসায় চিংড়ি আনা হয়েছে। তো চিংড়িটা হচ্ছে একটু করকরা ফ্রাই করে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু মশলাপাতি দিয়ে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ, মানে সব কিছু দিয়ে একটু ভুনা ভুনা করে নিয়েছি। মানে তুলে রেখে দিয়েছে একটা বাটিতে। ওইটা আবার আমার মা এত বেশি পছন্দ করে পোলাওয়ের সাথে খেতে, তো মায়ের কথাও বিবেক বিবেচনা করে একটু গলদা চিংড়ি ভুনা করেছি। আর ডিম সিদ্ধ করে হচ্ছে একটু হালকা হলুদ লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি আমি এপিট ওপিট, আবার তুলে হচ্ছে ডাইনিং টেবিলেই রেখে দিচ্ছি। সেই সাথে হচ্ছে রোস্টের গ্রেভিটাও রেডি করে নিয়েছি। একটু রোস্ট রান্না করব, যেহেতু বোনেরা পছন্দ করে। আর আমার তো পোলাও আর রোস্ট হলে আর কিছু লাগে না, তো এখানে হচ্ছে পোলাওটাও হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে গরুর গোস্তটা আমি হাতে মেখেই বসিয়ে দিয়েছি। যে প্যাকেট মশলাটা আছে রাঁধুনির মেজবানি গরুর মাংসের মশলা, সেটা দিয়েই হচ্ছে নর্মালি যেসব মশলা লাগে সেগুলো দিয়েই মূলত আমি আমার গরুর গোশটা বসিয়ে দিয়েছি চুলায়। তো এখন হচ্ছে কষানো হচ্ছে। রান্নাগুলো ওইভাবে আসলে ডিটেলস আকারে শেয়ার করছি না, যেহেতু এইসব রান্নাবান্না সবাই জানেন। আর আমার চ্যানেলে কিন্তু এগুলো শেয়ার করা আছে, এই জন্য আমি আর দেখালাম না। আর খুব তাড়াহুড়া ছিল, যেহেতু দুপুরে অন টাইমে হচ্ছে খাবারটা দিতে হবে, সেই জন্য। এখানে হচ্ছে আমি রাতে যে আয়োজনগুলো করে রেখেছিলাম ঈদ উপলক্ষে, যেমন
ফিন্নি রান্না করেছি, তারপর হচ্ছে ফালুদা করে রেখেছি, শ্যামাইয়ের জন্য দুধ জাল করে রেখেছি, সেই সাথে হচ্ছে কাস্টার্ড করব, কাস্টার্ডের জন্য গ্রেভি রেডি করে রেখে দিয়েছি। এগুলা হচ্ছে আবার একটু গরম করলাম, ফিন্নিটা গরম করলাম, তারপর দুধের শ্যামাইয়ের জন্য যে দুধটা রেডি করে রেখেছি ওইটা একটু গরম করলাম। আর ফিন্নিটা হচ্ছে ফ্রিজে রেখে দিব যাতে বোনেরা আসলে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিতে পারি। জেলিটাও রেডি করে রেখে দিয়েছি ফ্রিজে। মোটামুটি অনেক কাজ আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে রান্না বান্না হয়ে গিয়েছে আমার, দুপুরবেলা হচ্ছে গোসল করে নিলাম সবাই মিলে। এদিকে হচ্ছে আমার আব্বু আম্মু আমার বোনেরা চলে এসেছে, তো সবার জন্য আমি এখানে হচ্ছে টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিলাম। ডাইনিং টেবিল আসার পর এত বেশি ভালো লাগছে, ইচ্ছে করছে কি জানেন, মানে আমি ভালো মন্দ রান্না বান্না করবো আর খালি ডাইনিং টেবিলে সার্ভ করবো আর খালি খাবো। আমার কেন জানি এই জিনিসটা মনে হচ্ছে। আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, আমার রিলেটিভরা আছে, তাদেরকে সবাইকে আমি এই কথাটা বলছি। তো আমার হচ্ছে বান্ধবী আছে রুমা, তো রুমাকেও আমি ওই দিন ফোনে বলছিলাম যে রুমা যেন আমার খালি এটা সেটা করে ডাইনিং টেবিলে এনে রেখে খেতে ইচ্ছে করে। আপনারা হয়তো বা রুমাকে চিনবেন, বাংলাদেশি ব্লগার মাম রুমা। তারপর হচ্ছে বিডি ব্লগার লুনা চ্যানেলের লুনা ভাবি, আমার হাজব্যান্ড, আমার আম্মু, সবাইকে খালি আমি এটা বলি। লুনা ভাবি আমাকে বলে যে হ্যাঁ ভাবি সমস্যা নাই, করেন, রেসিপি করে করে খান আরও ভালো। যাই হোক, হাস্যকর কথা বললাম, হাসালাম আর কি আপনাদেরকে। আসলে আমার মনের ফিলিংসটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডাইনিং টেবিল তো সাজিয়ে গুছিয়ে নিলাম, কোক না হলে তো চলবেই না। তো সবাই মিলে দুপুরের খাবার দাবার খেলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে খুব সুন্দর একটা ঈদ উদযাপন করেছি আমার প্রিয় পরিবারগুলোর সাথে। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। এতটুকু হয়তোবা অনেকে পায় না, তাই না? যাদের মা বাবা বেঁচে নেই তারাই হয়তোবা বুঝে ওই কষ্টটা। তারপর হচ্ছে কি আমরা হচ্ছে একটু বাইরে চলে এসেছি। এটা আবার ঈদের পরদিন, ঈদের দিন কোথাও যাওয়া হয়নি, খেয়ে দিয়ে একদম লেটিয়ে পড়েছিলাম সবাই। তো তারপর দিন হচ্ছে আবার আম্মুরা একটু বাড়িতে গিয়েছে, গ্রামের বাড়িতে, আমার দাদুর বাড়ি নানুর বাড়ি দেখতে গিয়েছে। তো আমার বোনগুলা হচ্ছে আমার বাসায় রয়ে গিয়েছে। তো ভাবলাম, আমার হাজব্যান্ড বলছে চলো গিয়ে কোথাও থেকে ঘুরে আসি ঈদের পরদিন যেহেতু। তো আমি বললাম চলো। এত বেশি ভিড় ছিল কি বলবো। তো ভাবলাম বাচ্চারা যেহেতু আছে, তুমি আছো, চলো শিশু পার্কে যাই। তো আমরা যেহেতু চট্টগ্রাম থাকি, তো চট্টগ্রামের যে কর্ণফুলী শিশু পার্কটা আছে আগ্রাবাদের এখানে, ওখানে চলে গিয়েছি আমরা। তো এই যে বাচ্চারা, তারপর হচ্ছে আমার ছোট বোন, সবাই মিলে খুব আনন্দ করছে আর আমরা তো দেখছিলাম। একটা সময় ছোট ছিলাম, এগুলাতে কত চড়েছি, আব্বু আম্মু নিয়ে যেত কত। আর এখানে হচ্ছে এটা আমার ঈদ লুক। ঈদের এই ড্রেসটা যখন কিনেছিলাম তখন আমার প্রিয় আপুরা বলেছিল, আপু লাল টুকটুকে এই ড্রেসটা পরলে তোমাকে এত বেশি ভালো লাগবে। তা আসলে আপুদের কথাটা ঠিক, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না। আমার পাকনা বুড়িটা এত পোজ দিচ্ছে তার বাবার সাথে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে চাইলে ছোট্ট একটু কমেন্ট করে জানাবেন। আসলে ক্যামেরা তো ওইভাবে আসতে ইচ্ছে করে না, আমার বিরক্ত লাগে এই জিনিসটা। তো যেহেতু একটু সেজে গুজেছি, তারপর ঈদ উপলক্ষে, এই জন্য একটু আসলাম, এটাই আর কি। তো যখন রেডি হয়েছি তখন একটু বাসা থেকে শ্যুট দিয়েছিলাম, অতটুকু আর বলতে ভুলে গিয়েছে। আপনারা হয়তো বা যারা ভিডিওটা দেখেছেন বুঝতে পেরেছেন। যাই হোক, বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম, তারপর মূলত সন্ধ্যায় বাসায় চলে এসেছি মাগরিবের নামাজের পর এই অংশটুকু। এটা হচ্ছে ঈদের পর দিনের আর কি। আর এখানে হচ্ছে বাসায় গেস্ট আসবে, আমার এক পাশের বাসার প্রিয় ভাবিকে আমি দাওয়াত দিয়েছি। তো সেই ভাবি আসা উপলক্ষে একটু সন্ধ্যায় নাস্তার আয়োজন করেছি। কাস্টার্ডের দুধটা হচ্ছে আগে থেকে রেডি করে গিয়েছিলাম বাইরে যাওয়ার আগে। তারপর পুডিংও বানিয়েছিলাম। আর বাসায় এসে খালি এখন ফ্রুটসগুলো কেটেছি কাস্টার্ডে দেওয়ার জন্য, আনার, আপেল, আঙ্গুর আর হচ্ছে কলা, এই জিনিসগুলো কেটে হচ্ছে কাস্টার্ডের সাথে মিশিয়ে দিয়েছি। আর অন্থুন ভেজেছি, তারপর হচ্ছে রোল ভেজেছি, আর হচ্ছে পুডিং আগে থেকে আমি দুপুরে বানিয়ে রেখে দেন ফ্রিজে রেখে গিয়েছি। তো এগুলো ছিল আর কি আমাদের সন্ধ্যার নাস্তা আর কি গেস্ট আসা উপলক্ষে। তারপর হচ্ছে আমার যে ঈদ মুবারকের ব্যানারটা আছে সেটাও একটু টাঙ্গিয়ে নিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি আপনাদেরকে দেখাতে আর কি। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু মিলে এত বেশি আনন্দ করেছি আলহামদুলিল্লাহ। এবারের ঈদটা অনেক ভালো কেটেছে আর কি আমাদের আর কি। তো নাস্তার পার্টও শেষ, এটা হচ্ছে নববর্ষের শ্যুট আর কি। তো নববর্ষতে আসলে আমি মাশাআল্লাহ দিলে অনেক আয়োজন করেছি আমার হাজব্যান্ডের জন্য, আমার বোনগুলা যেহেতু ছিল। তো আমার হাজব্যান্ড কিন্তু বাঙালি খাবার খুব বেশি পছন্দ করে, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা বুঝে গিয়েছেন। তো এখানে দেখতে থাকেন আর আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। আমার প্রিভিয়াস ব্লগটাতে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন আমার প্রিয় কিছু আপু। তার মধ্যে হচ্ছে নুরুন্নাহার ঝর্ণা আইডি থেকে আমার প্রিয় আপু একজন কমেন্ট করেছে, আপু মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তোমার ডাইনিং টেবিলটার দিকে, কি রাজকীয় হয়েছে আপু, তোমার ঘরের লুক চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে আপু, মেয়েদের স্বপ্ন থাকে ঘর সাজানো, ঘরের নতুন জিনিস আসলে সেটার আনন্দ যে
কতটা যা বলে বোঝানো যাবে না। আসলে আপু তোমার কাছে যে ভালো লেগেছে আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তুমি অনেক ভালো থাকো, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এছাড়া আমার প্রিয় কিছু অনেক আপু কমেন্ট করেছে, মানে কি বলবো, কমেন্টগুলো পড়ে আমার কাছে অনেক অনেক বেশি শান্তি লেগেছে। সাতিশ কিচেন ব্লগ থেকেও আরেক আপু কমেন্ট করেছে, সত্যি আপু আমরা মেয়েরা এমনি নিজের জন্য কিছু করে যতটা না খুশি হই, তার থেকে বেশি খুশি হই সংসারের জন্য কিছু করে। তোমার টেবিলটা অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমার জন্য, তুমি অনেক অনেক ভালো থাকে। এত সুন্দর একটা কমেন্টের জন্য অনেক বেশি ভালোবাসা। তো কমেন্ট পড়তে পড়তে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। নববর্ষের টেবিল সাজানো এবং এই আয়োজনটা কেমন লেগেছে ছোট্ট কমেন্ট করে জানাবেন। 10 রকমের ভর্তা ছিল, সেই সাথে আম ডাল রান্না করেছি আমি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পান্তা ভাত দেখিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।